আজকের আলোচনা বিজ্ঞানের একেবারে গোড়ার কিছু ধারণা নিয়ে আমরা একটু গভীরে যাব। আমাদের হাতে আছে দ্য এসেন্স অফ সায়েন্টিফিক এনকোয়ারি লেখাটির কিছু অংশ। এর ভিত্তিতেই বোঝার চেষ্টা করব আধুনিক বৈজ্ঞানিক চিন্তাভাবনার ভিত্তিগুলো কি, যতটা সম্ভব সহজ করে। তাহলে একদম শুরু থেকে যদি দেখি, বিজ্ঞান শুরুই করে ফ্যাক্ট বা বাস্তব তথ্যকে স্বীকার করে নিয়ে। হ্যাঁ, একদম। বাস্তব তথ্যের অস্তিত্ব আছে এটা ধরেই এগোতে হয়। যেমন ধরুন কোনো যন্ত্রের রিডিং বা আমাদের ইন্দ্রিয় দিয়ে পাওয়া তথ্য। ঠিক। কিন্তু যে কোনো তথ্যই তো আর ফ্যাক্ট না, তাই না? না, অবশ্যই না। এটা তখনই বৈধ হয় যখন একাধিক স্বাধীন পর্যবেক্ষক, যারা আলাদাভাবে দেখছেন, তারা একই ব্যাপারে একমত হন। হ্যাঁ, অথবা ধরুন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা করে একই ফল পাওয়া যায় বারবার। ঠিক। যেমন ধরুন বৃহস্পতি চাঁদের গতিপথ। এটা নিয়ে বিভিন্ন জ্যোতির্বিদ তারা কিন্তু একই সিদ্ধান্তে এসেছিলেন। এটাই ফ্যাক্ট। এখানে ব্যক্তিগত বিশ্বাস বা মতামতের কোনো জায়গা নেই। একদম। কিন্তু ধরুন কোনো দরবেশের স্বপ্ন বা কারো আধ্যাত্মিক উপলব্ধি, সেটা যতই গভীর হোক না কেন, হ্যাঁ, ওটা বৈজ্ঞানিক ফ্যাক্ট নয়, কারণ ওটা তো অন্য কেউ যাচাই করতে পারে না। ঠিক, রিপিট করাও সম্ভব নয়। এই যাচাই যোগ্যতাই আসল ব্যাপার। এই যে ব্যক্তিগত বিশ্বাস সরিয়ে রেখে শুধু যাচাইযোগ্য তথ্যের ওপর জোর দেওয়া, এটাই তো বিজ্ঞানকে এত শক্তিশালী করেছে, তাই না? অবশ্যই জ্ঞানকে অভূতপূর্ব গতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, কুসংস্কার বা শুধু মতামতের ঊর্ধ্বে উঠে। আচ্ছা, আর এই ফ্যাক্টগুলো যখন একসাথে করা হয়, অনেকগুলো যাচাই করা তথ্য, হ্যাঁ, যখন তাদের মধ্যে কোনো নিয়ম বা সম্পর্ক খুঁজে পাওয়া যায়, সেটাই হলো ল, সূত্র বা নীতি। ও আচ্ছা, যেমন বয়েলের সূত্র। হ্যাঁ, বয়েলের গ্যাস সূত্র বা ধরুন মেন্ডেলের বংশগতির সূত্র, এগুলো আসলে খুব সুবিন্যস্ত পর্যবেক্ষণ। তার শুধু তথ্য জমা করলেই হবে না। না, একদমই না। তথ্যের গভীরে দিয়ে প্যাটার্নটা খুঁজে বের করতে হয়। এইখানেই সাধারণ পর্যবেক্ষক আর একজন অসাধারণ বিজ্ঞানীর তফাৎটা বোঝা যায়। মনন লাগে। বুঝলাম। তথ্য আর সূত্রের পর বিজ্ঞানীরা যখন কোনো কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেন, প্রথম ভাবনাটা কি রকম হয়? এখানেই তো হাইপোথেসিস বা অনুমানের ধারণাটা আসে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আর মনে রাখতে হবে, হাইপোথেসিস কিন্তু শুধু একটা শিক্ষিত অনুমান, একটা প্রাথমিক প্রচেষ্টা কোনো ঘটনা বোঝার, আচ্ছা। যা পরে পর্যবেক্ষণ বা পরীক্ষার মাধ্যমে যাচাই করতে হয়। যেমন ধরুন, ধূমপানের সাথে ফুসফুসের ক্যান্সারের সম্পর্ক আছে, এটা একটা হাইপোথেসিস। যেটা তো বহু পরীক্ষায় প্রমাণিত। একদম। আবার কেউ এটাও অনুমান করতে পারে যে বিশেষ প্রার্থনা করলে বৃষ্টিপাত বাড়ে, এটাও একটা হাইপোথেসিস। কিন্তু সেটার বৈজ্ঞানিক ভিত্তি? সেটাই, পর্যাপ্ত ডেটা বা পরীক্ষা ছাড়া এর ভিত্তিটা নড়বড়ে। ভুল সিদ্ধান্তে আসা খুব সহজ। আচ্ছা, হাইপোথেসিস যদি প্রাথমিক অনুমান হয়, তাহলে থিওরি বা তত্ত্ব কি? এটা কি আরো বড় কিছু? অবশ্যই, থিওরি হলো একটা ব্যাপক ধারণাগত কাঠামো, অনেক বড় পরিসরে, আচ্ছা। যা তার বিষয়ের মধ্যে একটা পূর্ণাঙ্গ চিত্র দেয় আর অনেক ফ্যাক্ট ও লকে এক সূত্রে বাঁধে। বেশ, এর কি কোনো শর্ত আছে থিওরি হওয়ার জন্য? হ্যাঁ, দুটো প্রধান শর্ত আছে। এক, এটা সংশ্লিষ্ট সমস্ত জ্ঞাত পর্যবেক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যা যা আমরা জানি তার সাথে মিলতে হবে। ঠিক। আর দুই, এটা নতুন এবং পরীক্ষাযোগ্য ভবিষ্যৎবাণী করতে সক্ষম হতে হবে। এটাই খুব গুরুত্বপূর্ণ। নতুন ভবিষ্যৎবাণী যেমন? যেমন নিউটনের মহাকর্ষ তত্ত্ব, এটা শুধু অ্যাপেল পড়া ব্যাখ্যা করেনি, গ্রহ নক্ষত্রের গতিও ব্যাখ্যা করেছে, ভবিষ্যৎবাণীও করেছে, পিঁপড়ের হাঁটা থেকে শুরু করে সবকিছু। ওয়াও! এখানে আরেকটা জরুরি বিষয় হলো স্যার কার্ল পপারের ফলসিফায়াবিলিটির ধারণা। ফলসিফায়াবিলিটি ভুল প্রমাণযোগ্যতা। একটা তত্ত্বকে বৈজ্ঞানিক হতে হলে তাকে অবশ্যই ভুল প্রমাণ করার সুযোগ থাকতে হবে। আচ্ছা, এমন কোনো উপায় থাকতে হবে যাতে বোঝা যায় তত্ত্বটা ভুল। একদম। যদি কোনোভাবেই ভুল প্রমাণের উপায় না থাকে, তবে সেটা ঠিক বৈজ্ঞানিক তত্ত্ব নয়, সেটা বিশ্বাসের পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু সব সময় কি বিষয়টা এত সোজা সাপটা? যেমন সুপার স্ট্রিং থিওরির কথা শুনি। হ্যাঁ, সেটা একটা ভালো পয়েন্ট। যাকে অনেকে
থিওরি অফ এভরিথিং বলেন, অথচ শোনা যায় এটা নাকি এখনও পরীক্ষাযোগ্য কোনো ভবিষ্যৎবাণী করতেই পারেনি। এটা তাহলে কি? এটা একটা চমৎকার প্রশ্ন। দেখুন, সুপারস্ট্রিং থিওরি সত্যি এখনও সরাসরি পরীক্ষাযোগ্য ভবিষ্যৎবাণী দিতে পারেনি। কেন? কারণ এর গাণিতিক জটিলতা অনেক, আর এর ভবিষ্যৎবাণীগুলো যে শক্তির স্তরের সাথে সম্পর্কিত, মানে মহাবিশ্ব সৃষ্টির সময়ের শক্তি, ওহ, সেটা বর্তমান প্রযুক্তির নাগালের অনেক বাইরে। তাহলে কি এটা অবৈজ্ঞানিক? না, ঠিক তা বলা হয় না, কারণ এটি ঐতিহাসিকভাবে সফল কিছু নীতির ওপর দাঁড়িয়ে আছে, যেমন কোয়ান্টাম মেকানিক্স আর রিলেটিভিটি। আচ্ছা, আর পরিচিত কোনো ঘটনার সাথে এর কোনো বিরোধও নেই, এবং এটি পদার্থবিজ্ঞানের সমস্ত শাখাকে মানে একটা জোরালো সম্ভাবনা দেখায়। মানে একটা আশা আছে। হ্যাঁ, আশা করা যায় ভবিষ্যতে হয়তো প্রযুক্তি এগোলে একে পরীক্ষাও করা যাবে, তাই একে এখনই বাতিল করা হচ্ছে না। তার মানে বিজ্ঞান ঠিক একটা সরল রেখায় চলে না। ফ্যাক্ট, ল, হাইপোথিসিস, থিওরি, এই ধাপগুলো হয়তো আছে, কিন্তু এর মধ্যে ভাগ্য, সৃজনশীলতা, এমনকি এই যে বললেন প্রযুক্তির সীমাবদ্ধতা, এগুলো ভূমিকা রাখে। ঠিক তাই। বিজ্ঞানকে হয়তো একটা বিশাল দালানের মতো ভাবা যায়, কিরকম? মানে যা সবসময় ব্যবহার হচ্ছে, লোকজন থাকছে, কাজ করছে, আবার একই সাথে তার মেরামতের কাজও চলছে, কিছু অংশ ভাঙা হচ্ছে, নতুন করে গড়া হচ্ছে। বাহ, দারুণ উপমা। টমাস কুনের ধারণাটাও এখানে প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন বিজ্ঞান দুটো পর্যায়ে এগোয়, নর্মাল সায়েন্স আর রেভলিউশনারি সায়েন্স। নর্মাল আর রেভলিউশনারি। হ্যাঁ, নর্মাল সায়েন্স হল যখন একটা প্রতিষ্ঠিত তত্ত্বের কাঠামোতেই বিজ্ঞানীরা কাজ করেন, পাজল সলভ করার মতো। যেমন নিউটনের মেকানিক্স অনেকদিন ধরে নর্মাল সায়েন্স ছিল। আচ্ছা। আর রেভলিউশনারি সায়েন্স হল যখন বড়সড় ধাক্কা আসে, পুরনো তত্ত্ব আর কাজ করে না, তখন একটা বিপ্লব ঘটে, নতুন তত্ত্ব জায়গা নেয়। যেমন আইনস্টাইনের তত্ত্ব। একদম। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এসে নিউটনের তত্ত্বকে প্রতিস্থাপিত করল, নির্দিষ্ট ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনল। পরে আইনস্টাইনের তত্ত্বই নতুন নর্মাল সায়েন্সের ভিত্তি হয়ে উঠল। তার মানে বিজ্ঞান একই সাথে সঞ্চিত জ্ঞান আবার অস্থায়ীও। ঠিক তাই। এটা ধর্ম বা দর্শনের মতো চিরন্তন সত্য দাবি করে না। বিজ্ঞান বদলায়, উন্নত হয়। আর শেষ কথা কে বলে? কে? পর্যবেক্ষণ আর পরীক্ষা, ডেটা, সেটাই সর্বোচ্চ মানদণ্ড। বিজ্ঞানের বাইরে চিন্তা কেমন হতে পারে তার একটা মজার কিন্তু খুব শিক্ষণীয় উদাহরণ আছে না, এই প্লগলি তত্ত্বের ব্যাপারটা? হ্যাঁ, ওয়েন্ডেল জনসনের সেই গল্পটা বেশ মজার। রহস্যটা ছিল পেন্সিল হারিয়ে যাওয়া আর শার্পনারে শুধু কাঠের গুঁড়ো পড়ে থাকা নিয়ে। হ্যাঁ, তো একদল দার্শনিক বসে একটা তত্ত্ব দিলেন। কি তত্ত্ব? যে প্লগলি নামে এক ধরনের অদৃশ্য ক্ষুদ্র প্রাণী আছে। প্লগলি? হ্যাঁ, প্লগলি। তারা নাকি রাতে এসে পেন্সিল নিয়ে যায়, গুঁড়ো করে, আর সেই গুঁড়োটাই শার্পনারে রেখে যায়। দারুণ ব্যাখ্যা তো, রহস্য সমাধান। ব্যাখ্যা তো দিল, কিন্তু এটা কি বৈজ্ঞানিক? না, মনে হয় না। কেন নয়? দেখুন, প্রথমত এটা শুধু ওই সংকীর্ণ ঘটনাটার ব্যাখ্যা দেয়, কোনো নতুন ভবিষ্যৎবাণী করে না। আচ্ছা। দ্বিতীয়ত, প্লগলিদের অদৃশ্য বলা হয়েছে, তার মানে পরীক্ষা করা অসম্ভব, ফলসিফায়েবল নয়। ঠিক। আর তৃতীয়ত, জানা কোনো বৈজ্ঞানিক নীতির সাথে এর কোনো সম্পর্ক বা সংযোগ নেই, এটা শুধু একটা বানানো গল্প। মানে কেউ প্লগলিতে বিশ্বাস করতেই পারে? হ্যাঁ, করতেই পারে, কিন্তু সেটা বিশ্বাসের জগৎ, বিজ্ঞানের নয়। বিজ্ঞান এভাবে কাজ করে না। আচ্ছা, বিজ্ঞান যেভাবে অতীতের জ্ঞানকে আত্মস্থ করে এগিয়ে চলে, মানে ভাবুন শত শত বছর আগের নিউটন বা তারও আগের ইবনে আল হাইসাম, হ্যাঁ, তাদের কাজ এখনও আমাদের পাঠ্য বইয়ের ভিত্তি। এটা কিন্তু একটা গভীর প্রশ্ন তুলে ধরে, তাই না? অবশ্যই। কি প্রশ্ন? যে আজকে সবচেয়ে অত্যাধুনিক বলে যা আমরা ভাবছি, হ্যাঁ, এই কোয়ান্টাম ফিজিক্স, কসমোলজি, এই তত্ত্ব বা ধারণাগুলো ভবিষ্যতের চোখে কেমন দেখাবে আজ থেকে 200 বা 500 বছর পর? এটা সত্যিই ভাবনার বিষয়। হয়তো আজকের অনেক কিছুই তখন খুব সরল বা আংশিক সত্য মনে হবে। আমাদের কোনো মৌলিক ধারণাগুলো হয়তো ভবিষ্যতে কোনো নতুন বৈপ্লবিক আবিষ্কারের ফলে আমূল পাল্টে যাবে, কে জানে। ঠিক, এটাই বিজ্ঞানের রোমাঞ্চ। এটা একটা চলমান যাত্রা, কোনো নিহায়তী গন্তব্য নয়, আর এই যাত্রাই জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়।